মোদি মন্ত্রিসভার প্রথম দিনেই যে খবরের দিকে প্রত্যেকের নজর রয়েছে, বঞ্চনার দিন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বঞ্চনার দিন কি এবার শেষ হলো? প্রথম দিনের বৈঠকের পর আপাতত এই জল্পনাই তুঙ্গে। নয়া মন্ত্রিসভার প্রথম দিন, সেই প্রথম দিনেই বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যকে করের প্রায় 10,500 কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আমরা দেখেছিলাম তৃণমূল বারবার সরব হয়েছে, তারা দিল্লি পর্যন্ত চলে গিয়েছিল এই বঞ্চনা ইস্যুকে সামনে রেখে। এবং তারপর লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির ভোট বাক্সে তারই প্রভাব বলে অনেকেই মনে করছিলেন রাজনৈতিক মহলের তরফে। তার জেরেই কি প্রথম বৈঠকেই একেবারে বরাদ্দ ঘোষণা মোদী সরকারের? একেবারে দেখো, অনেকটা সেই দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই ঘোষণা। তার কারণ একেবারে প্রথম এনডিএ সরকারের যদি প্রথম ক্যাবিনেট বৈঠক, এবং সেই প্রথম ক্যাবিনেট বৈঠকের দিনই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য পশ্চিমবঙ্গ সহ 28টি রাজ্যের জন্য মোট 1,39,750 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করলো এনডিএ সরকারের তরফ থেকে। এটা ঘোষণা করা হলো এবং পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে 10,500 কোটি টাকারও বেশি এই অতিরিক্ত বরাদ্দ। এবং এখানে বলা হচ্ছে, যখন এই টাকা রিলিজ করা হলো তখন বলা হচ্ছে যে বিভিন্ন উন্নয়নের কাজের গতি আনতে এই টাকা দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন উঠছে যে এর আগে যখন সরকারের তরফ থেকে, যখন পশ্চিমবঙ্গের তরফ থেকে রাজ্য সরকার বারবার সরব হয়েছেন, সোচ্চার হয়েছেন যে তাদের প্রচুর টাকা আটকে রাখার জন্য তারা অনেক ডেভেলপমেন্টাল কাজ করতে পারছেন না, তাদের অনেক কাজে বাধা পড়ে যাচ্ছে, তাদেরকে টাকা রিলিজ করা হোক। বঞ্চনার দাবিতে যখন তারা সোচ্চার হয়েছে তখন কিন্তু এই টাকা রিলিজ করা হয়নি। অর্থাৎ এখন কোথাও একটা গিয়ে ফলাফল দেখে, পশ্চিমবঙ্গের যে ফলাফল হয়েছে বিজেপির, এবং সেখানে যে বঞ্চনার বিষয়টি যে কোথাও মানুষের মনেও আঘাত দিয়েছে এবং মানুষও এইটা রিয়েলাইজ করেছেন, তার ফলেই ভোট বাক্সে পড়েছে এমনটা বুঝতে পেরেছে বিজেপি। এবং সেই কারণেই এই টাকা রিলিজ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেশ, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ, এবং সেই পদক্ষেপ কি কারণে নেওয়া হলো সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে খারাপ যে দিকটা ব্যক্তি পূজা, ব্যক্তির জন্য কাজ করা, সেইটাই করতে গিয়েছিল। ভারতের মানুষ সেটা হতে দেয়নি, তাই একটুখানি তাদের মনে সংযত হওয়া আর বুঝতে পারার একটা ধারণা এসছে যে সত্যি ঘটনাটা কি। তাই জন্য তাড়াহুড়ো করে তারা এমন কিছু করতে চাইছে যে জনগণকে বলা যে আমরা অত খারাপ নই যতখানি মনে করছো, সেটা মোদি বলার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, একটা বিষয়, এই ভোটের আগে শুধুমাত্র নয়, তার কিছু মাস আগে থেকেই যদি আমরা দেখি, এই কেন্দ্রীয় বঞ্চনাকেই মূল হাতিয়ার বানিয়েছিল তৃণমূল। তারা দিল্লি পর্যন্ত চলে গিয়েছিল এবং তারপর ভোটের রেজাল্ট এ রাজ্যে বিজেপির আশানুরূপ হয়নি। তাই তার জেরেই কি প্রথম বৈঠকেই এই বরাদ্দ ঘোষণা করলো মোদী সরকার? বরাদ্দটা কিসের বরাদ্দ? আপনি আমাকে প্রশ্ন করার আগে আপনি আমাকে অন্তত এটাকে একটু ক্লিয়ার করে দিন, তাহলে আপনাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে যে গতকালকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে টাকা রিলিজ করা হয়েছে সেটা কোন খাতে? যেটা বলা হচ্ছে যে ট্যাক্সের খাতে, এবং তার থেকেও বড় কথা এই গোটা টাকা প্রত্যেকটা রাজ্য ট্যাক্স বলে কোনো আলাদা শব্দ হয় না। ট্যাক্সেরও একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে। যেরকম আপনি চাকরি করেন, আপনি ইনকাম ট্যাক্স দেন, কেউ প্রফেশনাল ট্যাক্স দেন, কেউ জিএসটি দেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ঠিক তেমন ভাবেই যে জিএসটির যে টাকা বিভিন্ন রাজ্যে, সেই টাকাটা সময় অনুযায়ী রিলিজ করা হয়েছে। এর সঙ্গে যেটা বঞ্চনার কথা বলছেন যে 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, তার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কারণ এই যে টাকাটা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের, এটা তো তৃণমূল কংগ্রেস সরকার নয়, ভারত সরকার। সেই সরকারেরও একটা নিয়ম নীতি মানতে হয়, সেই কারণ না কারোর কাছে অ্যাকাউন্টেবল, তাকে পরিশোধ দিতে হয়।
শ্রমিকবাবু, একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যখন সরব হয়েছিলেন তিনি বলেছিলেন এ রাজ্যের টাকা এখান থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু এ রাজ্যে ফেরত দেওয়া হয় না। এবার আপনি বলছেন যে ট্যাক্সের টাকা যেটা এ রাজ্য থেকেই কালেক্ট করা হচ্ছে সেটাই এ রাজ্য বা অন্যান্য সমস্ত রাজ্যের উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য সেটা রাজনৈতিক বক্তব্য। আপনি আমার কাছ থেকে রাজনৈতিক যদি উত্তর চান তাহলে আমি রাজনৈতিক উত্তর দেবো। আর আপনি যদি বলেন শুরু করেছিলেন প্রশ্ন ট্যাক্স নিয়ে, প্রশ্ন হচ্ছে যে টাকাটা জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য সমস্ত রাজ্যে সেই টাকা যাচ্ছে, তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে এবং সেই নির্দিষ্ট সময়সীমা মেনে রাজ্যে যাচ্ছে, সেখানে টাকা বাকি থাকতে পারে না। কেন্দ্রকেও একটা সরকার চালাতে হয়, 56টা সরকারি প্রকল্প আছে, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট আছে, কোভিড কালের পরে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়। কেন্দ্র পেট্রোলিয়াম যত পণ্যের উপর থেকে একটু ছোট হলেও সে ছাড় দিয়েছে। সুতরাং সারা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সারা দেশকে চালাতে গেলে টাকা দেওয়ার সময়সীমা 10-15 দিন, 1 মাস 1.5 মাস পিছোতে পারে, সেটা জিএসটির টাকা। আর এই রাজ্য থেকে টাকা নিয়ে যায় মানে কেন্দ্রের কি কোনো আলাদা জমি আছে নাকি? কেন্দ্র যে টাকা রাজ্যকে দেয় সে টাকা ফিরিয়ে নেয়। আপনি একবার খালি আপনার চ্যানেলে যদি সম্ভব হয় চালান যে কত টাকা জিএসটি পশ্চিমবঙ্গ থেকে যায় আর তার কত শতাংশ পশ্চিমবঙ্গে ফিরে আসে। মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে সরকারের যে জিএসটি বাবদ কালেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের, তার কত শতাংশ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রাজ্যে ফিরে আসে তামিলনাড়ুতে এবং মহারাষ্ট্র, এবং পশ্চিমবঙ্গে কত শতাংশ আছে? পশ্চিমবঙ্গ যে টাকা দেয় রাজ্য থেকে তার থেকে বেশি টাকা পশ্চিমবঙ্গের কাছে ফিরে আসে। কিন্তু বঞ্চনার যে অভিযোগ বলছেন এটা বঞ্চনা নয়, তাদের নির্ধারিত লুটের কারণে আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে। মনে রাখবেন, উত্তরবঙ্গের অন্যান্য উন্নয়নমূলক খাতেই যে টাকাগুলো খরচ হতো এই রাজ্যে সেই রাজ্য তার হিসেব দেয় না বলে এতদিন বিজেপির রাজ্য নেতৃত্ব বা বিজেপির অন্যান্য নেতৃত্ব আপনারা বলে এসছেন যে সেই জায়গায় আপনি যদি সরাসরি তৃণমূল কংগ্রেসের ফাইল নিয়ে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। আপনি সরাসরি সাংবাদিকের মতো যদি প্রশ্ন করেন আমি সেভাবেই আপনাকে উত্তর দেব। সরকার যে টাকার কথা বলেছেন, যে উন্নয়নমূলক খাতের যে টাকা আসার কথা সেই টাকা আসছে না। সেখানে ক্লিয়ার হিসাব আছে, সরকারকেও একটা নির্দিষ্ট গ্রান্ট দিতে হয় উন্নয়নের ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকার 60% টাকা দেয়, রাজ্য সরকার 40 দেয়, কোনো জায়গায় 80%, কোনো জায়গায় 20%, কোনো জায়গায় 50%, রাজ্যের ক্ষেত্রেও 50%। এইভাবে টাকার বিতরণ হয়। কিন্তু যে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা মূলতই 100 দিনের কাজের টাকা। এই টাকাটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। সেই টাকার হিসাব যতদিন পর্যন্ত না এই রাজ্য সরকার দিতে পারছে, স্বচ্ছতা যতদিন না আনতে পারছে ততদিন আপনি টাকা পাবেন না। আপনি বলছেন কি করে 20,000 কোটি টাকা তো শুধুমাত্র একা ওই আপনার বনগাঁর যে চেয়ারম্যান ছিল সে পাঠিয়ে দিয়েছে ফরেস্ট কোম্পানির মধ্যে দিয়ে, তার তো হিসাব আছে। মানুষের রেশনের তৈরির টাকা খেয়ে নিয়েছে, সেই টাকাটা আপনি কোথা থেকে ফেরাবেন? কোথা থেকে এলো টাকা? বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। ভোট মিটতেই প্রশাসনে নজর মমতার। কোন প্রকল্পে কতদূর কাজ এগোলো দফতর ধরে ধরে আজ পর্যালোচনায় মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে সব মন্ত্রী সচিবদের ডাক, জেলা শাসক পুলিশ সুপারদেরও সভাঘরে উপস্থিত থাকার নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজকের এই বৈঠক আমরা দেখলাম গতকাল কেন্দ্রের তরফে একটা বরাদ্দও এলো, তারপরে আজকের এই বৈঠক দফতর ধরে ধরে কাজের পর্যালোচনা করে কি কোথাও এ রাজ্যে কোন উন্নয়নে কত টাকা বরাদ্দ করা যেতে পারে বা কোথায় কি এই সমস্ত বিষয় কি আলোচনা আজ হতে পারে? দেখো, আজকের বৈঠক যে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা গত সপ্তাহেই ঠিক করা, অর্থাৎ এই বৈঠক পূর্ব নির্ধারিত বৈঠক। দ্বিতীয়ত, আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে যে কোন দপ্তরে কোন কোন কাজে কি কি গাফিলতি রয়েছে তা নিয়ে পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে বিভিন্ন জেলায় জেলায় কি কি কাজ এখনো পড়ে রয়েছে, বিশেষ করে রাজ্য সরকারের তরফে যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালিত হয়, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, সেক্ষেত্রে 100 দিনের কাজের জব হোল্ডার শ্রমিকদেরকে যে কাজ দেওয়ার জন্য যে কর্মশ্রী প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্প আগামী দিনে কিভাবে এগোবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তুমি জানো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র, সেই টাকা বরাদ্দ বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই জানিয়েছেন যে তিনি রাজ্য সরকার তাদের নিজের তহবিল থেকে বাড়ি তৈরির বরাদ্দ দেবে।
সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই সব বিষয় নিয়ে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় কোন কোন প্রকল্পের কাজ এখনো থমকে রয়েছে, কি কি কাজের অগ্রগতির প্রয়োজন, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বেশ, বেলুর বাজার এলাকা, সেখানে দুষ্কৃতী তাণ্ডব। রাতে পর পর সিসি ক্যামেরা ভাঙে দুষ্কৃতীরা। গিরিশ রোড এলাকা, সেখানে ভাঙা হয় প্রায় 10টি সিসি ক্যামেরা। সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। ঘটনার মুহূর্তের ছবিও বন্দী হয়েছে সিসি ক্যামেরায়। পরপর প্রায় 10টি সিসি ক্যামেরা এইভাবে ভাঙে দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই ধরনের ঘটনা অর্থাৎ সিসি ক্যামেরা ভাঙার ছবি খুব বেশি দেখা যায় যখন কোনো সংগঠিত অপরাধ করা হয় তার ঠিক আগে, অর্থাৎ এক্ষেত্রেও কি যারা দুষ্কৃতীরা তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল? পুলিশ কি বলছে? দেখো, অবশ্যই উদ্দেশ্য সম্ভবত ছিল, কারণ আমরা বারবার দেখেছি বেশ কিছু জায়গায় যেখানে ক্রাইম হয়েছে বা সাম্প্রতিককালে আসানসোলে যে ডাকাতি, সেখানেও সিসিটিভিতে বন্দী হয়েছে পুরো ঘটনা এবং সেই সিসিটিভি ফুটেজ ধরে পুলিশ তদন্ত করে একাধিক সাফল্য পাচ্ছে। ফলে সেই জায়গা থেকে এই যে ঠাকুরন চক বা গুরিশঘোষ রোড এলাকায় একাধিক বড় বড় সোনার জুয়েলারি দোকান, একাধিক বড় বড় দোকান রয়েছে, সেখানে কি তারা দুষ্কৃতীরা কোনো রকম বড়সড় হামলা চালাতে পারতো, তাদের কোনো রকম শখ ছিল, সেটাই কিন্তু এখন পরিষ্কার হচ্ছে। তার কারণ সিসিটিভি চুরি করতে পারতো, কিন্তু চুরি না করে একাধিক সিসি ক্যামেরা সেগুলিকে ভেঙে দেওয়া হলো। অর্থাৎ এই যে বড়সড় কোনো দুষ্কৃতিকর্ম কাজকর্ম করার আগে নিজেদের যাতে ছবি প্রকাশ্যে না আসে, সেই কারণে এই ঘটনা ঘটিয়েছে বলে ব্যবসায়ী মহলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা, এবং পাশাপাশি এই ধরনের ঘটনা আগে কোনোদিনও না ঘটায় পুলিশের কপালেও কিন্তু যথেষ্ট ভাঁজ পড়েছে। তার কারণ কি হতে পারে, কি চলতে পারে বা দুষ্কৃতীরা কি করতে পারে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কেই রয়েছে পরিবারের ব্যবসায়ী এবং পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত নজরদারি বাড়ানো কাজ শুরু হয়েছে এবং পুলিশের তরফ থেকে যে সিসিটিভি গুলিতে রেকর্ডিং, অর্থাৎ ভাঙার যে রেকর্ডিং, যাদেরকে এখানে দেখা যাচ্ছে তারা কি কোনোভাবে স্থানীয় বলেই চিহ্নিত করা গেছে? মানে দোকানদাররা কি তাদের আগে থেকে চিনতেন, এইরকম কিছু জিনিস এখনো জানা যাচ্ছে না? পুলিশের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে ফুটেজ তারা, একাধিক ফুটেজ তারা দখল নিতে পেরেছে বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে। তাতে কিন্তু এখনো পর্যন্ত এই দুষ্কৃতীদের খুব একটা পরিচয় পাওয়া যায়নি বা তারা যে লোকাল সেটাও কিন্তু জানা যায়নি। তবে পুলিশ মনে করছে যে বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে কিন্তু একটি কোনো ছক রয়েছে, সেই ছক যাতে বানচাল করতে হয় তাহলে পুলিশকে কিন্তু অনেক বেশি কঠোর হতে হবে। তাহলে পুলিশ ইতিমধ্যেই কিন্তু টহলদারি বাড়ানো শুরু হয়েছে এবং যে ভেঙে যাওয়া ক্যামেরা সেগুলিকে আবার নতুন করে ইনস্টল করার কাজ শুরু করা হচ্ছে ব্যবসায়ীদের তরফ থেকে। যতজন দোকানওয়ালা আছে আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্য। মোটামুটি 8-9টা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম। হঠাৎ রাত্রিবেলা দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে। আমরা ব্যবসায়ী এত আতঙ্ক ভেদ করছি, আমরা ভাবছি আমাদের কি হয়ে যাবে। 2-3 দিন আগে আমাদেরকে থ্রেটিংও দিয়েছে। রবিবার ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি, পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। সোমবারও আতঙ্কে রানীগঞ্জ। তদন্তে ভিন রাজ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের একাধিক দল। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার এক। প্রথমে সোনার দোকানে ডাকাতি, তারপর পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের তুমুল গুলির লড়াই। রবিবারের দুপুরে রানীগঞ্জ বাজারে ধুন্ধুমার। রবিবার ভরদুপুরে ভরা বাজারে ডাকাতি, তারপর গুলির লড়াই। এ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। बहुत ज़्यादा आतंक फैला है। हम लोग तो अपने आंखों से देखे खुद, इतना फायरिंग हो रहा है, इतना दिन दहाड़े 12 बजे दिन को आके लूट लिए गए। भाई तो मन में तो डर है ही, इतना इतना हथियार लेके वो लोग आ रहा, जो भी आ रहा है लूटने के लिए, इतना इतना हथियार लेके। নিশ্চয়ই একটা ভয় তো হবেই। গুলি বীজ বাজারে গুলি হয়েছে, আশা করি পুলিশ প্রশাসন যা উচিত স্টেপ নেওয়ার আছে নিবে। কালকে কিন্তু যা আমরা শুনলাম রাত্রি একটা দুষ্কৃতী ঝাড়খণ্ডে ধরা পড়েছে, বাকি সব এইবার আশা করি কি আরো ধরা পড়বে। রবিবার 7 জনের ডাকাত দল সোনার দোকানে হামলা চালায়।
রানীগঞ্জে লুটের পর আসানসোলে চলে তাণ্ডব। এখানকার মিহিশিলায় এলোপাথারি গুলি চালায় ডাকাত দল, তারপর একটি গাড়ি ছিনতাই করে পালায়। ঝাড়খণ্ডের ডুমরি থেকে সেই গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ডুমরি থেকে গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকে। ধৃতের নাম সুরজ কুমার সিং, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। अपराधी हम लोग यहाँ एक गाड़ी और एक अपराधी अभी पकड़ा है। हम लोग देख रहे हैं, इन्वेस्टिगेशन चल रहा है, क्या निकलता है देखते हैं। वहाँ घायल हुआ है, जिसका गाड़ी लिया है शायद वो घायल हुआ है। हम लोग तो ये खबर लेके उसका पीछे चलाया था, हम लोग जाकर देखेंगे क्या हो रहा है। ডাকাত দলের হাতের আগ্নেয়াস্ত্র দেখেই রানীগঞ্জের ঘটনার সঙ্গে বিহার যোগ স্পষ্ট হয়েছিল। এবার ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার অভিযুক্ত, যে বিহারের বাসিন্দা। পুলিশের সন্দেহ বাকি দুষ্কৃতীরাও বিহার ঝাড়খণ্ডে লুকিয়ে থাকতে পারে। অপরাধীদের খোঁজে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি টিম বিহারে গেছে। ঝাড়খণ্ডের ডুমরির জঙ্গলেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। আর যে খবরে নজর রাখবো, সিকিমের টানা ভারী বৃষ্টি। সিকিমের সিংতামে ধস। সিংতামে 10 নম্বর জাতীয় সড়কে ধস। ধসের ফলে বাংলা সিকিম লাইফ লাইনে যান চলাচল ব্যাহত।